আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল। পৃথিবীর বাছাই করা সব ভয়ানক সত্য ঘটনা। এরকম আরও হাড়কাঁপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন লিখন আহমেদ। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা শহরের জয়ভোগা গ্রামে। আর মূলত ঘটনা যেটি, এই ঘটনাটি এই জয়ভোগা কবরস্থানকে কেন্দ্র করে। উনি ছোটবেলা থেকেই 30টি রোজা এবং রমজানের শেষ 10 দিন, মানে নাজাতের 10 দিন, যেটাকে আমরা জাহান্নাম থেকে মুক্তির 10 দিন বলি, এই 10 দিন মসজিদে ইতিকাফ করেন। উনি বলেছেন 12 বছর বয়সের পর থেকেই উনি সবগুলো রোজা রাখা শুরু করেন এবং যেটা এখনো অব্যাহত রয়েছে। ওনার মামা মুয়াজ্জিন ছিলেন, এই কারণে উনি রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করতেন ওনার মামার সাথে। 2018 সালের ঘটনা এটি। এখন তো উনি অনেক বড়, তো স্বাভাবিকভাবেই ওনার ওই যে ছোটবেলা থেকে অভ্যাস রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা, তো 2018 সালে উনি ইতিকাফে বসেছিলেন ওনার মামার সাথে। শেষ 10 দিন ইতিকাফে বসার কারণে ঈদের জন্য যে কেনাকাটা, এই কেনাকাটা তো উনি করতে পারেননি। ইতিকাফ ভঙ্গ তখন করতে হয় যখন ঈদের চাঁদ ওঠে। চাঁদ রাতে ইতিকাফ ভঙ্গ করা যায়। আর ইতিকাফরত অবস্থায় বাহ্যিক কোনো কাজ করা যায় না, মসজিদেই থাকতে হয়, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তাও বলা যায় না। এইভাবে একরকম একটা মেডিটেশন বা ধ্যানের মধ্যে সারাক্ষণ থাকতে হয়। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, রমজান মাস তো, রোজা তো আছেই। তো যাই হোক, উনি এইভাবেই করে যাচ্ছিলেন। যখন চাঁদ ওঠার খবর যখন চলে আসলো, তখন তো উনি ইতিকাফ ভঙ্গ করলেন। ভঙ্গ করার পর ওনার প্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল মসজিদে, সেগুলো নিয়ে বাড়িতে চলে আসেন। তো ওনার অনুপস্থিতিতে ওনার আব্বু ওনার জন্য একটি পাঞ্জাবি কিনেছিলেন। উনি সেই পাঞ্জাবিটা পরে দেখলেন যে সেটা ফিট হয় কিনা। তো পরে দেখলেন যে আসলে পাঞ্জাবিটা অনেক ঢোলা হয়ে গেছে। তখন উনি ওনার আম্মুকে বললেন যে যেহেতু ঢোলা হয়ে গেছে, এখনো তো দর্জি দোকানগুলো খোলা আছে বাজারে, আমি তাড়াতাড়ি চলে যাই সাইকেলটা নিয়ে, এই সেলাইটা খুলে আবার একটু চাপিয়ে নিয়ে আসি। তখন উনি বাসা থেকে ওই পাঞ্জাবিটা নিয়ে, সাইকেলটা নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। তো বাজারে গিয়ে উনি একটু টেইলার্সের দোকানে গিয়ে সেই পাঞ্জাবিটা ঠিকঠাক করালেন। যেহেতু ঈদের আগের রাত, স্বাভাবিকভাবেই টেইলার্সের দোকানে খুব ভিড় থাকে, সেখানেও ছিল। এই জন্য কাজগুলো শেষ করতে করতে ওনার দেরি হয়ে যায়। রাত প্রায় 12:30টার মতো বেজে যায় কাজ শেষ করতে করতে। তো উনি ফিরছিলেন। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, উনি চিন্তা করলেন যে যেই পথ দিয়ে এসেছি এটা ছাড়াও আর একটা শর্টকাট ওয়ে আছে, ওই দিক দিয়ে যাই, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। ওই পথটা হচ্ছে ওই কবরস্থানের পথ, যেটা ওই জয়ভোগা কবরস্থান। তো উনি ওই কবরস্থানের কাছাকাছি যখন এসেছেন, তখন হঠাৎ করে শুরু হয়ে যায় ঝড়, সাথে বৃষ্টি। তো উনি এমন অবস্থায় কি করবেন? উনি ওই কবরস্থানের যে দেয়াল, ওই দেয়াল ঘেঁষে ওনার সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে পড়েন। কারণ বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য ওনার কাছে আর কোনো উপায় ছিল না। আর বাতাসটা কবরস্থানের উল্টো পাশ থেকে আসছিল, এই জন্য ওনার মনে হলো যে দেয়াল ঘেঁষে দাঁড়ালে বাতাসটা ওনার গায়ে লাগবে না, আর কিছুটা ছিটা বৃষ্টি থেকে উনি রক্ষা পেতে পারবেন। তবে খুব বেশিক্ষণ আসলে দাঁড়িয়ে থাকতে পারবেন না, ভিজেই যাবেন। ওনার কাছে স্মার্টফোন ছিল, আর পাঞ্জাবিটা যেই ব্যাগের মধ্যে ছিল, এটা একটা পলিথিনের ব্যাগ ছিল। তো উনি ওই পাঞ্জাবিটা যেই ব্যাগে ছিল, ওর ভিতরে স্মার্টফোনটি ঢুকিয়ে সুন্দর করে গিট দিয়ে রাখেন, যাতে করে পানি স্মার্টফোনে না পড়ে। মোবাইল ফোনটাকে উনি বাঁচানোর চেষ্টা করলেন আর কি। তো যেহেতু ঝড় হচ্ছিল, উনি যে জায়গাটাতে দাঁড়িয়েছিলেন, ওই জায়গার পাশে একটি বড় আম গাছ ছিল। ওই আম গাছে আম ধরেছে। তো উনি দেখছিলেন বাতাস ওই আম টুপটুপ করে পড়ছে। তো এটা দেখে ওনার একটু লোভ লাগে। উনি চিন্তা করেন যাই কয়েকটা আম কুড়িয়ে নিয়ে আসি। তো উনি সাইকেলটা ওখানে রেখে, আর ওই যে ওনার যেই ব্যাগ, ওই ব্যাগটাও সাইকেলের কাছে রেখে উনি কয়েকটা আম কুড়োতে যান, 3-4টা আম কুড়ে। তো উনি আম কুড়োচ্ছেন, জাস্ট 2-3টা আম কুড়িয়েছেন আর কি। তো ওইটা ব্যক্তি মালিকানার না আর কি, অন্যের মানে আম গাছ না, এই জন্য উনি মূলত কুড়োতে গিয়েছিলেন আর কি সেখানে। তো উনি কয়েকটা আম কুড়ানোর সাথে সাথে দেখেন যে ওই কবরস্থানের ভেতর থেকে একটা লোক মাথায় ছাতি নিয়ে বের হচ্ছে। তো এটা দেখে উনি চিন্তা করলেন যে ধুর, কিসের কি আম, আগে এই লোকটার সাথে বাড়িতে পৌঁছাই।
কারণ আমার কাছে ছাতা নাই। এই সব কিছু ফেলে দিয়ে উনি তাড়াতাড়ি করে আবার সাইকেলের কাছে চলে যান। সাইকেলটা নিয়ে সাইকেল ঠেলতে ঠেলতে উনি ডাকতেছেন যে, ও আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে যান। তো আঙ্কেল আর দাঁড়ায় না, সে হাঁটছে। তো উনি মানে দৌড়াচ্ছেন, সাইকেল নিয়ে দৌড়াচ্ছেন, কারণ খুব বেশি ডিস্টেন্স ছিল না। সাইকেলে উঠে আর কি করেন, একটা পরে সাইকেলে উঠে পড়েন, উঠে দ্রুত চালিয়ে কাছে গিয়ে আবার সাইকেল থেকে নেমে যান যে, আঙ্কেল আমার তো ছাতা নাই, আমাকে সাথে করে নিয়ে চলেন। তো উনি কোনো কথা বলে না, ওই আঙ্কেল কোনো কথা বলে না, ওই ছাতার নিচে সে দাঁড়িয়েছে, সাইকেল নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে। তো একটা পর্যায়ে কি হয় যে ওই আঙ্কেলকে যতই কথা বলেন হু হা কোনো উত্তর দেয় না। তবে একটা বিষয় খেয়াল করেছিলেন যে ওই আঙ্কেলের মাথার চুল অনেক বড় এবং কালো রঙের, হয়তো বা অন্য রং হতে পারে, রাতের বেলা তো কালো আসলে বোঝা যায় না। মনে হচ্ছিল ওনার কাছে কালো রঙের একটি জুব্বা পরে আছে, মাথার চুল বড়, মুখমণ্ডল অন্ধকারে দেখা যাচ্ছে না। এখন ওই লিখন আহমেদের যেটা সমস্যা হচ্ছিল যে সাইকেল ঠেলে নিয়ে যাওয়ার কারণে বারবার প্যাডেলের সাথে ওনার পায়ে মানে আঘাত লাগছিল। এই চিন্তা মানে লাগছিল, উনি নিজ দিকে তাকাচ্ছেন। একবার তাকাতে গিয়ে হঠাৎ করে খেয়াল করেন যে এই যে আঙ্কেল, উনি যার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যার ছাতির নিচে, তার পা মনে হচ্ছে হাঁসের পায়ের মতো। হাঁসের পা যেমন হয় ঠিক তেমন। উনি তো বুঝতে পারেন যে সর্বনাশ, পরিচিত এক বিপদে, এইটা তো কোনো মানুষ না। যেহেতু সাথে সাইকেল রয়েছে, এই কারণে আমার মনে হয় এ আমাকে সহজে ক্ষতি করতে পারবে না। যেহেতু লোহা, শুনেছি যে লোহা থাকলে জিন ভূতেরা কোনো তেমন ক্ষতি করতে পারে না। কিন্তু এখনই যদি এখান থেকে দৌড় দেই, তাহলে যদি হঠাৎ করে ঘাড় মটকে ধরে, মানে উনি বিভিন্নভাবে ভয় পাচ্ছেন। উনি চিন্তা করছেন যে কিভাবে এখান থেকে সরে আসা যায়। ওরা তো জানে পানি নাই, যে আমার শেষ, জীবন শেষ এখনই। কারণ এইরকম একটা ভয়ানক জিনের সাথে হেঁটে যাচ্ছে একসাথে পাশাপাশি, মানে যখন সে বুঝতে পেরেছে তখন কি অবস্থা হতে পারে আপনারাই তো বুঝতে পারছেন। উনি শুধু সুযোগ খুঁজছেন কিভাবে সরে যাওয়া যায়। তো উনি দেখলেন যে ওই জিনটা বা ওই অবয়বটা নিজেই এক সাইডে সরে গেল। সরে যাওয়ার পরে উনি তো চিন্তা করছেন, দেখ বাঁচলাম বাবা, নিজের থেকে আপদ বিদায় হলো। উনি সাইকেল ঘুরিয়ে উল্টো দিকে মানে যাওয়া শুরু করেছেন, যে এর থেকে আগে দূরে যাই। তো হঠাৎ করে কি মনে হলো যে তাকিয়ে দেখি তো ওই জিনিসটার অবস্থা কি। উনি তাকিয়ে দেখেন ওই জিনিসটার মাথায় আর ছাতা নাই, ওইটার আকার আকৃতির পরিবর্তন হচ্ছে। মানে আলো যতটুকু ছিল আশেপাশে বোঝা যাচ্ছে যে ওইটার আকার আকৃতি মানে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এই জিনিসটি মনে হচ্ছে একটা ক্যাঙ্গারুর আকার ধারণ করছে। শুধু ক্যাঙ্গারুর আকার ধারণ করেছে বিষয়টা এরকম নয়, ক্যাঙ্গারুর মধ্যে লাফিয়ে লাফিয়ে তার দিকে আসা শুরু করেছে। উনি তো ভয়ে মানে ওনার অবস্থা খারাপ। উনি সাইকেল নিয়ে কোনো মতে মানে যেদিকে পাচ্ছে ছোটা শুরু করেছে, আর ওই জিনিসটা পেছন থেকে ওইভাবে লাফিয়ে লাফিয়ে ওনার দিকে আসছে। তবে একটা পর্যায়ে এসে পেছন দিকে তাকিয়ে উনি দেখেন যে ওই জিনিসটা নাই। নাই কোন দিকে গেল খেয়াল করলেন যে ওই জিনিসটা একই রকম ভাবে লাফিয়ে লাফিয়ে অন্য দিকে চলে গেল। তো উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, যাক আল্লাহ বাঁচিয়েছেন এই জিনিসের হাত থেকে। উনি এই চিন্তা করতে করতে সাইকেলটা ঘুরিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। বাড়ির দিকে যাচ্ছেন তো ওই পথে একটা ছোটখাটো চিকন তাল গাছ রয়েছে। তো উনি তাল গাছের কাছাকাছি হঠাৎ করে ওই তাল গাছের ঠাস করে রাস্তার উপর পড়ে। তো মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিয়ে তাল গাছটি ফেলে দিল। তখন কিন্তু আর বৃষ্টি নেই, কিন্তু ওনার শরীর কিন্তু ভেজা, পুরো শরীর ভেজা। একটু আগে বৃষ্টি ছিল, ঝড় ছিল, তখন আর ঝড় নেই। উনি চিন্তা করেন ঝড়ের কারণে হয়তো বা দুর্বল হয়েছিল গাছটি, এই জন্য পড়ে গেছে। এখন কি করা, তাল গাছ তো সরানো যাবে না, আর তাল গাছটা মোটাও ছিল না। উনি ওই তাল গাছের উপর দিয়ে মানে সাইকেল থেকে নেমে সাইকেলটা নিয়ে তাল গাছের উপর দিয়ে মানে চলে যাবেন। সাইকেলটা উঁচু করে কেবল এক চাকা মানে ক্রসও করে নাই, তাল গাছটা এক চাকা কেবল মানে তাল গাছের উপর উঠেছে এবং উনি কেবল পা দিয়েছেন, হঠাৎ করে তাল গাছটা সোজা হয়ে যায়। আর হঠাৎ করে এরকম সোজা হওয়ার কারণে উনি সাইকেল সহ ঠাস করে এক সাইডে পড়ে যান, বেশ ব্যথাও পান। এবং উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়, একটু আগে যে ঘটনাটা ঘটেছে এটাও তো খুবই একটা অস্বাভাবিক ঘটনা। আর তাল গাছের পড়ে যাওয়াটা তো স্বাভাবিক মনে করেছিলেন, এত বড় একটা তাল গাছ এভাবে দাঁড়িয়ে গেল, এটা স্বাভাবিক ঘটনা নয়। তো উনি সাইকেলটা জোরে টান দিতে যাবেন, যেহেতু সাইকেলটা পড়ে গিয়েছিল যার কারণে সাইকেলের চেন পড়ে গিয়েছিল। তো উনি দ্রুততার সাথে ওই চেনটা মানে তোলার চেষ্টা করছিলেন। এর মধ্যে মনে হলো থপ থপ শব্দ, মনে হচ্ছে মাটিতে হেঁটে কেউ একজন আসছে। উনি ভাবলেন যে কোনো মানুষ হয়তো আসছে। তাকিয়ে দেখেন একজন মহিলা,
মহিলার মাথায় ঘোমটা দেয়া। তো ওই ঘোমটাটা খুব বেশি নিচু করে না। আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল, পৃথিবীর বাছাই করা সব ভয়ানক সত্য ঘটনা। এরকম আরো হাড় কাঁপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। চেহারাটা বোঝা যায়। ওই মহিলাটি ওনার কাছে এসে বলে, এই কি করিস? মহিলার এরকম কর্কশ কণ্ঠে হঠাৎ করে তুই তুকারি করে বলে ওঠে, এই কি করিস? এই কথা শোনার সাথে সাথে উনি মহিলাটির দিকে তাকিয়েছেন। তাকানোর পরে দেখেন এই মহিলাটির মুখ অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল মনে হচ্ছিল কুকুরের মুখের মতো। তখন ওই মহিলাটি বলে ওঠে, 1 মাস তেমন কোনো খাবার টাবার পাই নাই রে, আজকে তোকে পেয়েছে, আজকের রাতের খাবার তুই। এই কথা বলে ওই মহিলাটি অট্ট সুরে অট্ট হাসি দিয়ে ওঠে। ওই রাস্তার পাশেই ছিল একটি পুকুর। ওইদিকে এই যিনি লিখন আহমেদ, উনি ভাবছেন আমার জীবন তো শেষ, আমার মৃত্যু এখানেই হয়ে যাবে। ওনার ভয়ে কিন্তু ওনার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না, দৌড়া দৌড় আটকে গেছে গলার মধ্যে। হঠাৎ করে দেখেন পাশে যে পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে দেখে হাতির সুরের মতো কিছু একটা বের হয়ে ওই মহিলাটির কোমর পেঁচিয়ে ধরে এবং এক টান দিয়ে ওই পুকুরের মধ্যে নিয়ে যায় এবং ধপাস করে একটা শব্দ হয়, মনে হলো পুকুরের মধ্যে টেনে নিয়ে গেল। এটি দেখে উনি আরো ভয় পান। এমন অবস্থায় এক পাশ থেকে একটা ডাক আসে, এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো, ভয় নাই, ভয় নাই, এদিকে আসো, কি হয়েছে, এখানে তুমি কি করো? দেখলেন যে সাদা জুব্বা পরা একটা মানুষ, দেখে মনে হচ্ছে 50-55 বছর বয়স, আকার আকৃতিতে মানুষের মতোই, অস্বাভাবিক কিছু না। তখন ওই লিখন আহমেদ বলেন যে, আঙ্কেল আমি তো এরকম ভয় পেয়েছি এই ঘটনা। বলে, ভয়ের কিছু নাই, এরকম দুষ্টু জিন টিন থাকেই, রোজার মাসে খুব বেশি ভয় টয় তো ওরা দেখাতে পারে নাই, চাঁদ রাত, আজকে রাতের বেলা অনেকে হাঁটাচলা করবে, এই জন্য মনে হয় ওরা ভয় দেখাচ্ছে। তোমার ভয়ের কিছু নাই, এরাও আল্লাহর সৃষ্টি, তুমি যদি ভয় না পাও ওরা তোমার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ ভরসা, আসো আমার সাথে আসো, আমি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিচ্ছি। তো তার কথায় তিনি খুব ভরসা পান, তার সাথে হাঁটা শুরু করেন, গল্প গুজব করছে একদম স্বাভাবিকভাবেই। নাম কি, বাসা ঠিক কোন জায়গাটাতে, তোমার আব্বু কি করে, পরিবারের সদস্য কয়জন, লেখাপড়া কোথায় করছো, ঠিকঠাক মতো লেখাপড়া হচ্ছে কি, সময় বিভিন্ন ধরনের কথা, একদম স্বাভাবিক আর কি। তো তার বাড়ি পর্যন্ত আসে, এসে বলে, ঠিক আছে বাবা তুমি যাও, আমার অন্য কাজ আছে, আমার পথ অন্যদিকে, তোমাকে আগানোর জন্য এতটা পথ আমি আসছি। তো তাকে সালাম দিয়ে লিখন আহমেদ ভাই ঘরে ঢুকে পড়েন। মজার বিষয় হলো যে এই যে এতগুলো ঘটনা ঘটলো, ওনার শরীর তো একদম ভেজা চুপচুপে ছিল বৃষ্টিতে। তো উনি দেখেন ওনার শরীরে কোনো পানিই নেই, ভেজার কোনো লক্ষণই নেই, একদম স্বাভাবিক, তার শরীর একদম শুকনা, কোথাও এক ফোঁটা পানি নেই। বৃষ্টি হয়েছে, পলিথিনের উপরে তো পানি পড়েছে, এখানে কোথাও কোনো পানি নেই। এত তাড়াতাড়ি তো তার শরীর শুকিয়ে যাওয়ার কথা নয়। তিনি যে ভয় পেয়েছেন, ভয়ে তো শরীর আরো ভিজে যাওয়ার কথা, কিন্তু তার শরীর একদম শুকনো। যাই হোক, ওই রাতে উনি কাউকে তেমন কিছু বলেন না। ঈদের দিন সকালবেলা উনি পরিবারের সদস্যদেরকে বলেন যে রাত্রে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। যদিও বা তিনি তেমন অসুস্থ হননি, হালকা পাতলা অসুস্থ হয়েছিলেন। তো একজন হুজুরকে ডেকে আনা হয়, তো হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন এবং হুজুর বলেন যে, তোমার সাথে শেষ যার দেখা হয়েছিল সে একটা ভালো জিন এবং সেই তোমাকে ওই দুষ্টু জিনদের হাত থেকে উদ্ধার করেছে। জিনেরা যে সবসময় মানুষের ক্ষতি করে তা নয়, অনেক সময় জিনের ক্ষতি থেকে জিনেরাও মানুষকে উপকার করার চেষ্টা করে। এরকম জিন অসংখ্য আছে যারা রাতের বেলা ঘুরে বেড়ায় যে কোনো মানুষ বিপদে পড়ে কিনা, কিভাবে সেই বিপদ থেকে ওদেরকে উদ্ধার করা যায়, ওরা এটাকে সওয়াবের কাজ মনে করে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু একটি বিষয় আমাদের সামনে প্রতীয়মান হয় যে আমরা জিনদের দ্বারা আক্রান্ত হই, ভয় পাই। জিনদের মধ্যে এরকম অনেক ভালো জিন রয়েছে যারা মানুষকে রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যায়, কারণ তারা এটাকে ভালো কাজ মনে করে, সওয়াবের কাজ মনে করে। অদৃশ্য এই শক্তি থেকে মানুষকে বাঁচানোর জন্য তারা প্রচেষ্টা করে যায়। অসংখ্য ধন্যবাদ লিখন আহমেদকে চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য, যে ঘটনাটি ওনার নিজের সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আমজাদ মোল্লা ভাই। উনি একজন ডেমিটেলস যোদ্ধা, উনি বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামে। উনি কিন্তু ইতোপূর্বে আমাদেরকে বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছিলেন, এই ঘটনাগুলো আপনাদের অনেকেরই ভালো লেগেছে। এবার উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত দুটি ভাগে বিভক্ত।
প্রথমে একটি ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষাপটে তিনি আরো একটি ঘটনা জানতে পারেন, এই জন্য একত্রে তিনি দুটো ঘটনা পাঠিয়েছেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন মূল ঘটনাতে চলে যাই। সাল 2009, উনি নতুন বিয়ে করেছেন, শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছেন। নতুন জামাই, আদর আপ্যায়নের যে কমতি হবে না তা তো বলা বাহুল্য। তার শ্বশুরবাড়ি থেকে সাধ্য অনুযায়ী নতুন জামাইকে আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। রাতের বেলা রান্না বাড়া চলছে, উনিও ঘরের মধ্যে বসে আত্মীয় স্বজনদের সাথে কথা বলছেন। এর মধ্যে যেটা হয় সেটা হলো যে আমজাদ মোল্লা ভাইয়ের শাশুড়ি যিনি, তো উনি তার বড় মেয়েকে, মানে ওনার ওয়াইফের বড় বোনকে, তার নাম হলো আরজিনা, তো এই আরজিনা আপাকে বলেন যে ঘরের ঠিক পেছনে যে চাপকল রয়েছে বা টিউবওয়েল রয়েছে সেখান থেকে পানি আনতে। তো উনি পানি আনতে গেছেন। তো পানি আনতে যাওয়ার পর হঠাৎ করে প্রচন্ড এক চিৎকার করতে করতে উনি ঘরের ভিতরে মানে ঢুকে ফ্লোরের উপর পড়ে গেছেন, ছটফট করছেন। এই কি হয়েছে কি হয়েছে, ওনাকে আস্তে আস্তে স্বাভাবিক করা হয়। স্বাভাবিক হওয়ার পর একটি ঘটনা তিনি জানতে পারেন, সেটা হলো উনি যখন চাপকলে পানি আনতে গেছেন, মানে ওই আরজিনা আপা, তখন উনি ওই কল চাপছেন, কল চাপার শব্দ কিন্তু ঘর মধ্যে থেকে পাচ্ছিলেন তারা, এর মধ্যেই কিন্তু এই ঘটনা। তো উনি যখন কল চাপছিলেন তখন উনি দূরে প্রায় 200 ফুট দূরে দেখতে পাচ্ছিলেন ওখানে বড় বড় দুটো তাল গাছ ছিল। তখন ছিল ভাদ্র মাসে তাল পাকে। তো উনি দেখতে পাচ্ছিলেন দূরের চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে একজন মহিলা অবয়ব, একটা মহিলার মতো অবয়ব, তার সাথে একটা বাচ্চা রয়েছে, বাচ্চার বয়স হবে 10 থেকে 12 বছর। তো ওই মহিলা অবয়বটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর ওই বাচ্চা ছেলেটা সে হেঁটে হেঁটে তাল গাছে উঠে যাচ্ছে। মানে মানুষ যেভাবে রাস্তার উপর দিয়ে হাঁটে সে তাল গাছ বেয়ে ওইভাবে হেঁটে যাচ্ছে, কোনো কিছু টাচ করছে না, মানে তাল গাছ ধরে ধরে যে সে উঠবে বিষয়টা এরকম না, ওরকম উঠে যাচ্ছে। উনি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন সেটা। উনি ওইটা দেখার পর অবাক হয়ে উনি তাকিয়ে আছেন। তো উনি দেখলেন যে ওই ছেলেটি খুব দ্রুত তাল গাছে উঠে যাচ্ছে, আবার একই রকম ভাবে হেঁটে নেমে আসছে। তো একবার উঠলো, একবার নামলো, আর একবার উঠলো, আর নামে না। এখন নামে না, কেন নামে না এটা তো আর উনি জানেন না, কিন্তু এই আরজিনা আপা দেখেন যে ছেলেটি নামছে না, ছেলেটির দিকে না তাকিয়ে ওই যে নিচের মহিলাটা, ওই মহিলাটা ঠিক এই আরজিনা আপার দিকে ঘুরে তাকায়। মনে হচ্ছে যে ছেলেটি যে উপর থেকে নামছে না, এর পিছনে এই আরজিনা আপার হাত রয়েছে। ঘুরে তাকানোর পরেই ওই মহিলাটি এমন এক বিকট হাসি দেন, ওই মহিলা রয়েছে প্রায় 200 ফুট দূরে, কিন্তু ওই হাসিটা মনে হচ্ছে একদম তার কানের কাছে হচ্ছে। এই বিকট হাসি কিন্তু ওই ঘরের কেউ শোনেন নাই। তো ওই হাসি শুনেই উনি ভয় পেয়েছেন এবং উনি দৌড়ে ঘরের মধ্যে চলে এসেছেন। এই হলো ঘটনা। তো প্রিয় লিসেনার্স, ওই বাচ্চা ছেলেটি গাছে উঠেছে, সে নামছে না, সে নিশ্চয়ই বুঝে ফেলেছে যে কেউ দেখছে তাদেরকে, আর তখনই মূলত ওই অবয়বটি তার দিকে ঘুরে তাকিয়েছে। যেহেতু সে খুব ভয় পেয়েছে, বাড়ির অন্য সদস্যরা কয়েকজন বাইরে বের হয়েছিল ওইদিকে, যখন তিনি বলেছিলেন যে এই ঘটনা, তখন গিয়ে দেখে ওখানে কিছু নাই। স্বাভাবিকভাবে এরকমই হয়, থাকবে না, অন্য লোকেরা গিয়ে সেখানে কিছু দেখবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তখন ওনাদের এক আত্মীয়, তার নাম হলো বাবলু। ওই বাবলু হচ্ছে এই আমজাদ মোল্লা ভাইয়ের যিনি ওয়াইফ, তারই মামাতো ভাই। তিনিও একজন কবিরাজ, ঝাড়ফুঁক করেন আর কি। তো তাকে খবর দেয়া হয়। তো তাকে খবর দিলে উনি 2 ঘন্টা পরে আসেন। উনি আরেক জায়গায় ছিলেন, সেখান থেকে সেখানে আসেন। আসার পর ওই আরজিনাপাকে ঝাড়ফুঁক করেন। একটু পর আরজিনাপা একদম স্বাভাবিক হয়ে যায় আর কি। তো ভয় পেয়েছিলেন, ভয়ের যে রেশ এটা ওনার রয়ে গেছিল। হঠাৎ করে এরকম একটা জিনিস, আর প্রায় 200 ফুট দূরে একজন হাসছে, কিন্তু মনে হচ্ছে তার কানের কাছে অট্ট হাসি দিচ্ছে। এই বিষয়টা কিন্তু মোটেও স্বাভাবিক নয়, আর এটা তো ভয় পাওয়াটাই মানে যুক্তিসঙ্গত, তাই নাকি? তো যাই হোক, তখন ওই আরজিনা আপার যেটা বাড়ি, মানে ওই আমজাদ মোল্লা ভাইয়ের যে শ্বশুর বাড়ি, তখন সেখান থেকে ওই বাবলুকে বলা হয় যে যেহেতু রান্নাবাড়া হচ্ছে আর একটু ওয়েট করো। মাঝখানে তো রান্নাবাড়া একদম শিখাই উঠছিল, কারণ এই ঘটনার প্রেক্ষাপটে কি রান্নাবাড়া কি এগুলো তো সব বন্ধ হয়ে গিয়েছিল। তো আসছো, এখন খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবা। তো পুনরায় আবার রান্নার অর্ধেক রান্না হয়েছে, আবার পুনরায় আবার শুরু হয়েছে। ওই সময় আমজাদ মোল্লা ভাই এই বাবলু ভাইকে বলেন যে আচ্ছা, আপনি যে কবিরাজি করেন,
আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল, পৃথিবীর বাছাই করা সব ভয়ানক সত্য ঘটনা। এরকম আরও হাড়কাঁপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনার সাথে কোনো ঘটনা ঘটে না? তখন উনি বলেন যে হ্যাঁ, টুকটাক তো ঘটেই। বলে যে কখনো ভয় পাননি? বলে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার প্রেক্ষাপটে ভয় পেয়েছিলাম এবং ভয়ানক বিপদেও পড়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে সেই বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম। তখন আমজাদ মোল্লা ভাই বলেন যে ঠিক আছে, শুনি আপনার ঘটনা, সেটা কি ছিল? তখন ওই বাবলু ভাই ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলেন। সেটি হলো যে উনি যেহেতু ঝাড়ফুঁক করতেন, জিন ভূত তাড়ানোর কাজ করতেন, ওনার এলাকায় লোকজন সব কাজের জন্য ওনাকেই ডাকতেন। তো এমনই ভাবে এশার নামাজের পর একটা খবর আসে, একটা বাড়িতে যেতে হবে। সেই বাড়িতে কোনো এক রোগীকে জিনে ধরেছে। তো উনি সেখানে যান, গিয়ে দেখেন সত্যি জিনেই ধরেছে। তো সেটা ঠিকঠাক করতে করতে বেশ রাত হয়ে যায়, রাত প্রায় 1টা বেজে যায়। অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। সেই অবস্থা থেকে আসলে স্বাভাবিক করতে ওনাকে বেশ বেগ পেতে হয়েছিল, এই জন্য দীর্ঘ সময় লেগে গিয়েছিল। তো উনি বাড়িতে ফিরছিলেন। উনি বাড়িতে যখন ফিরছিলেন, যেই পথ দিয়ে হেঁটে হেঁটে আসবেন, লম্বা এক মেঠো পথ, রাস্তার দুপাশে ধানি জমি, মানে ফসলি জমি। উনি একা একা হেঁটে হেঁটে আসছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে ওই ধানি জমির মধ্য থেকে কেউ একজন উঠে এলো, উঠে এসে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে। উনি ভালো করে খেয়াল করলেন এটি কোনো পুরুষ মানুষ না, এটা দেখে মনে হচ্ছে চাঁদের আলোতে 15 থেকে 16 বছর বয়সী কোনো কিশোরী মেয়ে হবে। সে ওই রাস্তা পার হয়ে আবার ধান ক্ষেতের মধ্যে দিয়ে নেমে আইল ধরে চলে যাচ্ছে। তো উনি চিন্তা করেন, আরে রাত 1টার সময়, এত রাতের বেলায় এই মেয়ে কোথায় যায়? উনি আবার একটা ভালো চিন্তা করেছিলেন, সেটি হলো যে এই মেয়ে আবার সুইসাইড করতে যাচ্ছে নাকি। অনেক সময় ওই রাতের বেলা মেয়েরা ঘর থেকে বের হয়ে সুইসাইড করে। তো উনি প্রথমেই চিন্তা করেছিলেন। এরপরে ওনার আসলে কিছু মনে নাই, কিন্তু এরপরে যেটা হয় সেটা উনি বুঝতে পেরেছিলেন পরবর্তীতে, সেটাই আর কি বলছি। উনি ওই মেয়ের পিছু পিছু হাঁটা শুরু করেন। উনি হাঁটছেন হাঁটছেন, ওনার আসলে সেন্স নাই যে উনি কোন দিকে যাচ্ছেন, উনি হাঁটছেন। বেশ কিছু সময় হাঁটার পর হঠাৎ করে ওই মেয়েটিকে উনি আর দেখেন না। কোথায় গেল কোথায় গেল? হাঁটতে হাঁটতে উনি আর কি ওই বাবলু ভাই একটা বড় গাছের কাছে চলে এসেছেন। ওই গাছের কাছে এসে ওই মেয়েকে উনি দেখতে পাচ্ছেন না। তো ডানে বায়ে তাকাচ্ছেন, হঠাৎ করে ওই মেয়েটিকে তিনি দেখেন ওই মেয়েটি গলায় দড়ি দিয়ে একটি ডালের সাথে ঝুলছে। ওই মেয়েটির জিহ্বাটা অনেকখানি বের করা, এবং ওই মেয়েটির চোখ বলে কিছু নাই, ওখানে শুধু অন্ধকার, মানে গর্ত, ওখানে কোনো চোখ নাই। এমন সময় কে যেন ওনার মুখের উপর ঠাস করে এক চর মেরেছে। তখন আর কি ওনার হুঁশ ফিরে এসেছে। চর মারার পরে দেখেন একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে বলছে, এই তুই এখানে আসছিস কেন? আমি যদি এখন এই জায়গায় না আসতাম তোকে তো এখনই মেরে ফেলতো। তোর মনে নাই যে এই গ্রামে একটা মেয়ে কয়েকদিন আগেই গলায় দড়িতে মারা গেল? ওরই রূপ ধরে এক জিন তোকে মায়া জালে ফেলে এখানে নিয়ে আসছে, এখনই তোকে মেরে ফেলতো। তখন তার সাথে উনি আবার চলে আসেন এবং দেখেন গাছেও তখন আর কিছু নাই। যিনি তাকে চর মেরেছিলেন এটি হচ্ছে বাবুল ভাইয়ের সাথে থাকা ভালো একটি জিন। ওই ভালো জিনের সহযোগিতায় একটু আগে একজনকে সুস্থ করেছেন। উনি যখন ফেরত আসছিলেন তখন ওই জিনটি কোনো একটা জায়গায় গিয়েছিল, মানে দূরে গিয়েছিল, এবং দূরে যাওয়ার পর উনি যেহেতু একা একা ছিলেন, এই সুযোগে উনি বিভিন্ন সময় বিভিন্ন জিনদেরকে তাড়িয়েছেন। এরাও তো তার উপর মানে নজর রেখেছে যে কখন সে একা একা থাকে, এরকম একটা সুযোগ পেয়ে গেছিল। এই জন্য ওই মেয়ের রূপ ধরে তাকে একটা মায়া জালে ফেলে ওই জায়গাতে নিয়ে আসে, ওই গাছের কাছে। আর একটু দেরি হলেই তাকে মেরে ফেলত। মূলত ওই জিনটি মানুষের বেশে সাথে সাথে তার কাছে চলে আসে, ওখান থেকে উদ্ধার করে। এবং আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল, পৃথিবীর বাছাই করা সব ভয়ানক সত্য ঘটনা। এরকম আরও হাড়কাঁপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত মানুষের বেশি ছিল, তারপর বাড়ি পর্যন্ত তাকে দিয়ে যায় এবং বলে যে এভাবে কবিরাজরা যদি বিপদে পড়তে থাকে তাহলে স্বাভাবিক মানুষের অবস্থা কি হবে, ওই জিন বলে আর কি।
যে খুব সাবধান থাকতে হবে। আসলে সবসময় তো মানুষ সাবধান থাকে না, অনেক সময় নিজের অজান্তেই মানুষ কোনো না কোনো ভাবে নিজের নিরাপত্তা বলয় থেকে বের হয়ে আসে, আর তখনই যারা ওত পেতে থাকে তারা সুযোগ পেয়ে যায় এবং সেই সুযোগে আক্রমণ করে বসে। এগুলোই বলছিল আর কি পুরো পথ মানে হাঁটার সময়। যাই হোক, তখন উনিও বলে যে আসলে ভুল হয়ে গেছে। যাক, বাড়ি পর্যন্ত আসার পরে ওই দিন বলে যে ঠিক আছে যাও, বাড়ি যাও, পরে কথা হবে। তো উনি বাড়িতে যাওয়ার পরে আসলে উনি বেশ ভয়ও পেয়েছিলেন এবং জ্বর আসছিল ওনার। খুব যে জ্বর আসছে তা না, সকালের দিকে ওই যে ভালো জিনটি যেটা ওনার সাথে থাকে তাকে ওই সমস্যা থেকে সহযোগিতা করেছিল যাতে উদ্ধার পেতে পারে আর কি। তো সেই জিনটি তার উপর হাজির হয়, পরিবারের সদস্যদেরকে বলে যে এই ব্যাপার, ও তো এই কারণে ভয় পেয়েছে, আমি যদি আরেকটু দেরি করতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। যাই হোক, তো ডাক্তার দেখায় এই সমস্যার সমাধান হবে না, তা আমি যেভাবে যেভাবে বলি এটা করো, তাহলে ও আজকে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তখন ওই জিন যেভাবে বলে ওই পরিবারের সদস্যরা সেটা শুনে রাখে, ওনাকে সেইভাবে ট্রিটমেন্ট দেয়। উনি ওই দিনই সুস্থ হয়ে গিয়েছিলেন। এরপরে ওনার সাথে আর তেমন কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। উনি এখনো কবিরাজি করে চলছেন। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।